হ্যালো, ওয়েলকাম সবাইকে টিবিআর একাডেমিতে। তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডব্লিউবিপিএসআই এর আরেকটা জেনারেল স্টাডিজ এর ক্লাস নিয়ে। তো ডব্লিউবিপিএসআই এর জন্য জেনারেল স্টাডিজ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখান থেকে কিন্তু অবভিয়াস কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 5 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 4টা সেট করে ফেলেছি। তো যারা যারা আমাদের রেগুলার ক্লাসগুলো করছো, তো তোমাদের যদি ক্লাসগুলো থেকে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়া ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা কিন্তু লাইক শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে যারা যারা আপকামিং ডব্লিউপিএসআই এর জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো চলো আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আজকে কোয়েশ্চেনগুলো কি রয়েছে আমরা দেখে নিই। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 5 নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা জাস্ট দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো আমাদের কি রয়েছে। তো অলরেডি আমরা 4টে সেটে 7টা কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করে ফেলেছি। আজকে কিন্তু আমাদের কোয়েশ্চেন নাম্বার 61 থেকে স্টার্ট হচ্ছে। কোন ধরনের অণুজীব টাইফয়েড রোগ সৃষ্টি করে? তাহলে টাইফয়েড রোগের জন্য যে পজিটিভ যে প্যাথোজেনটা রয়েছে তার নাম কি হবে বা সেটা কি ধরনের অণুজীব আমরা কিন্তু দেখব। তাহলে অপশন কি দেওয়া রয়েছে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হবে? তাহলে যেই অণুজীব আমাদের টাইফয়েড রোগ সৃষ্টি করছে সেটা কি? সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, সেটা কিন্তু একটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কিন্তু এই টাইফয়েড রোগ সৃষ্টির জন্য কিন্তু দায়ী। তাহলে আমরা জানি সেই ব্যাকটেরিয়াটার নাম কি। সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে সালমোনেলা টাইফি। ঠিক আছে, সালমোনেলা সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া, সেটা কিন্তু আমাদের এই সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়াটা কি করছে? আমাদের কিন্তু টাইফয়েড রোগ সৃষ্টি করছে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে প্রোটোজোয়া রয়েছে, ছত্রাক রয়েছে, ভাইরাস রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন রকম রোগ আমাদের সৃষ্টি করছে। যেমন প্রোটোজোয়া আমাদের কোন রোগ সৃষ্টি করছে? আমরা বলবো যে ম্যালেরিয়া। ঠিক আছে, ম্যালেরিয়া যে রোগটা, এই ম্যালেরিয়া রোগটা কিন্তু প্রোটোজোয়া সৃষ্টি করছে। যেমন সেই প্রোটোজোয়াটার নাম কি হচ্ছে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? রেপো রেট কি? এটা কিন্তু একটা ইকোনমি থেকে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তাহলে রেপো রেট কি? রেপো রেট কি সেটা কিন্তু দেখো অপশনগুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে। বলছে স্বল্প মেয়াদী হারে ব্যাংক গ্রাহকদের ঋণ প্রদান করে। তাহলে ব্যাংক যে গ্রাহকদের বা তার কাস্টমারদের, কনজিউমারদের যে ঋণ প্রদান করছে বা লোন দিচ্ছে সেটাকে আমরা রেপো রেট বলছি। অপশন বি তে বলছে স্বল্প মেয়াদী হারে সরকার ব্যাংককে ঋণ প্রদান করছে। তার মানে এখানে কি হচ্ছে? সরকার বা গভর্নমেন্ট ব্যাংকগুলোকে যে লোন দিচ্ছে সেটা। অপশন সি কি বলছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে যে স্বল্প মেয়াদী হারে ঋণ দেয়। তাহলে এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আমরা বলবো যে আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কি করছে? বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী হারে ঋণ দিচ্ছে। আচ্ছা, অপশন ডি তে আমাদের কি বলছে? স্বল্প মেয়াদী হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ঋণ দিচ্ছে। ঠিক আছে, স্বল্প মেয়াদী হারে বাণিজ্যিক ব্যাংকগুলো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে লোন দিচ্ছে। তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? ভালো করে কিন্তু আমাদের জানতে হবে এই রেপো রেট জিনিসটা কি। রেপো রেট মনে রাখতে হবে, এখানে রেপো রেটে কি হচ্ছে না, আরবিআই এর কাছ থেকে বাণিজ্যিক যে ব্যাংকগুলো রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ভালো করে অপশনটা পড়লেই আমরা বুঝতে পারবো ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই বাণিজ্যিক ব্যাংকে যে স্বল্প মেয়াদী হারে ঋণ দিচ্ছে। বাণিজ্যিক ব্যাংক মানে আমাদের সাধারণত আমরা যে ব্যাংকগুলোতে যাই সেগুলো হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যাংক বলবো আমরা। তাহলে সেগুলো যখন আরবিআই এর কাছ থেকে লোন নিচ্ছে সেটাকে আমরা বলছি রেপো রেট। আরবিআই যে সুদের হারে লোন দিচ্ছে সেটাকে আমরা বলছি রেপো রেট। ঠিক আছে, ঠিক উল্টো ঘটনাটা কখন হচ্ছে? যখন দেখা যাচ্ছে যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি হচ্ছে না, বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে লোন নিচ্ছে, সেটাকে আমরা সেই লোন নেওয়াটাকে কি বলছি, বা সেই যে সুদের হারে লোন নিচ্ছে সেটাকে আমরা বলছি রিভার্স রেপো রেট। ঠিক আছে, রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট এবং রেপো রেট দুটো কিন্তু ঠিক উল্টো। ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। একটাতে হচ্ছে আরবিআই লোন দিচ্ছে আর একটাতে আরবিআই লোন নিচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 63 বলছে ফিলিপস বক্ররেখা মুদ্রাস্ফীতি এবং কিসের মধ্যেকার সম্পর্ককে প্রদর্শিত করে। তাহলে ফিলিপস বক্ররেখা, এখানেও দেখো একটা ইকোনমি থেকে কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তাহলে ফিলিপস বক্ররেখা মুদ্রাস্ফীতি এবং কিসের মধ্যেকার সম্পর্ককে প্রদর্শিত করে। তাহলে ফিলিপস বক্ররেখাটা কেমন হচ্ছে? এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে। ঠিক আছে, একটা গ্রাফ রয়েছে। তাহলে এই ধরনের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রয়েছে যেটাকে আমরা বলছি ফিলিপস বক্ররেখা, এই যে কার্ভটা। ঠিক আছে, তাহলে ফিলিপস বক্ররেখা কি প্রদর্শিত করছে? তাহলে দেখো একটা দেওয়া রয়েছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তার সঙ্গে কার সম্পর্ককে এখানে নির্দেশিত করছে?
দেখো অপশন দেওয়া রয়েছে বাণিজ্যিক ভারসাম্য, অর্থনীতিতে বৃদ্ধির হার, অপশন সি দেওয়া রয়েছে মূল্য বৃদ্ধির হার, অপশন ডিতে দেওয়া রয়েছে বেকারত্ব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বেকারত্ব। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি বেকারত্ব। তাহলে এখানে আমরা দেখবো যে একদিকে রয়েছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে, এইখানে আমরা দেখবো যে মুদ্রাস্ফীতি, আর এদিকে রয়েছে আমাদের বেকারত্ব। তাহলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যেকার যে সম্পর্ক সেটাকে রিপ্রেজেন্ট করছে কে? সেটাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এই ফিলিপস বক্ররেখা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 64। এটা কিন্তু একটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন দেওয়া রয়েছে। দেখো সম্প্রতি কোথায় ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল উদ্বোধন করা হয়েছিল? তাহলে কোথায় অল গার্লস সৈনিক স্কুলের উদ্বোধন করা হয়েছিল? অপশন দেখো, বলছে লখনৌ, শিলিগুড়ি, বৃন্দাবন নাকি জয়পুর। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, বৃন্দাবন, অপশন সি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এখানে কিন্তু আমাদের সম্প্রতি অল গার্লস সৈনিক স্কুলের উদ্বোধন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 65। কৃষি বিজ্ঞানে অবদানের জন্য কে এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন? তাহলে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য এম এস স্বামীনাথন, আমরা জানি এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক হিসেবে, ঠিক আছে, সবুজ বিপ্লবের জনক বলবো আমরা এম এস স্বামীনাথন। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন, ঠিক আছে, এই সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? আমরা বলবো যে গম। ঠিক আছে, গম চাষের সঙ্গে জেনারেলি আমরা সবুজ বিপ্লবকে কিন্তু যুক্ত রাখি। ঠিক আছে, প্রচুর পরিমাণে হাই ইয়েল্ডিং সিডস আমরা বলবো যে, বা উচ্চ ফলনশীল যে বীজ, সেখান থেকে যে প্রচুর পরিমাণে আমরা বলবো উৎপাদন, এই যে ঘটনাটা প্রথম কিন্তু আমাদের ইন্ডিয়াতে ঘটিয়েছিলেন এম এস স্বামীনাথন। তো সেই জন্য তাকে কিন্তু আমরা বলবো যে সবুজ বিপ্লবের জনক। ঠিক আছে, তো এখানে কৃষি বিজ্ঞানে অবদানের জন্য কে এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত হয়েছেন? অপশন দেখো, বলছে থাওয়ার চাঁদ গেহলট, অধ্যাপক বি আর কম্বোজ, রাজমাতা বিজয় রাজে সিন্ধিয়া নাকি চৌধুরী চরণ সিং। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে? রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, প্রফেসর বা অধ্যাপক বি আর কম্বোজ। বি আর কম্বোজ এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কোয়েশ্চেন নাম্বার 66। কোয়েশ্চেন নাম্বার 66 কি রয়েছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 66 এখানে আমাদেরকে বলছে, দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে এটাও কিন্তু একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। অপশন দেখো কি দেওয়া রয়েছে, গ্যাব্রিয়েল আটাল, লুভোভিক সারিন, মারিও ডুপ্লান্টিয়ার, জোসেফ ক্যারেন। তাহলে নামগুলো কিন্তু আমরা যেহেতু দেখছি যে ফ্রান্স রিলেটেড, তো নামগুলো একটু অন্যরকম, তো একটু ভালো করে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখো ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে আমরা বলবো অপশন এ, ঠিক আছে, গ্যাব্রিয়েল আটাল। অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 67। ভারতে প্রথম জাতীয় মহাসড়ক স্টিল স্ল্যাগ রোড কোন জাতীয় সড়কে উদ্বোধন করা হয়েছিল? ঠিক আছে, প্রথম জাতীয় মহাসড়ক স্টিল স্ল্যাগ রোড কোন জাতীয় সড়কে উদ্বোধন করা হয়েছিল? অপশন কি দেওয়া রয়েছে আমাদেরকে? অপশন এ বলা হচ্ছে NH 44 দিল্লি টু কলকাতা জাতীয় সড়ক, অপশন বি তে বলা হচ্ছে NH 66 মুম্বাই গোয়া জাতীয় সড়ক, NH 22 আম্বালা কলকাতা জাতীয় সড়ক নাকি NH 48 মুম্বাই পুনে জাতীয় সড়ক। তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে NH 66। ঠিক আছে, NH 66 যেটা কিন্তু কি হচ্ছে না, আমাদের মুম্বাই গোয়া যে জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু এটাকে প্রথম উদ্বোধন করা হয়েছিল। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 68। কোয়েশ্চেন নাম্বার 68 বলা হচ্ছে 2024 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হবে? তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, ঠিক আছে, আমরা জানি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস গুলো যেগুলো ইউনেস্কো ঘোষণা করছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে রাইট অ্যান্সার কি হবে এখানে? মুম্বাই, নতুন দিল্লি, কলকাতা নাকি ব্যাঙ্গালোর? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নতুন দিল্লি। ঠিক আছে, নতুন দিল্লিতে কিন্তু এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন অনুষ্ঠিত হবে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 69। 69 বলছে নিচের কোনটি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 এর ম্যাসকট? ঠিক আছে, খেলো ইন্ডিয়া 2024। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন দেওয়া রয়েছে দেখো, তুষার চিতা, অপশন বি রয়েছে থাঙ্গুল, অপশন সি রয়েছে মার্গোর, অপশন ডি রয়েছে লাল শেয়াল। রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে তুষার চিতা। ঠিক আছে, তুষার চিতা হচ্ছে খেলো ইন্ডিয়া 2024 এর ম্যাসকট। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 70।
গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, রাইট অ্যান্সার কি হবে? অপশন এ বলছে দেখো উত্তল, অপশন বি বলছে অবতল, অপশন সি বলছে সমতল, অপশন ডি কোনোটাই নয়। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হচ্ছে? গাড়ির হেডলাইটে কিন্তু আমরা দেখব যে অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটটা ভালো করে খেয়াল করলেই কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? গাড়ির হেডলাইটটা দেখতে কেমন হচ্ছে? এইভাবে, ঠিক আছে? এবং এর যে নাভি বরাবর কিন্তু কি রাখা হচ্ছে? গাড়ির যে ল্যাম্পটা, ঠিক আছে, যাতে কিনা এই যে লাইটটা ভালো করে যাতে কি হচ্ছে না প্রতিফলিত যাতে হতে পারছে, ঠিক আছে, যাতে ভালো করে প্রতিফলিত হতে পারে। তো সেই জন্য কিন্তু আমরা দেখব যে অবতল আকৃতির কিন্তু গাড়ির হেডল্যাম্পটা হচ্ছে বা হেডলাইটটা হচ্ছে, এবং তার নাভি বরাবর কিন্তু আমরা দেখবো যে বাল্ব বা যে বাতিটা রয়েছে সেটাকে কিন্তু রাখা হচ্ছে, ঠিক আছে, যাতে কিনা ভালো করে কিন্তু ওটা প্রতিফলিত হতে পারে এবং যাতে আমরা পরিষ্কার দেখতে পাই, ঠিক আছে। চলো তাহলে অবতল দর্পণ কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 71 কি বলছে আমাদেরকে? কোয়েশ্চেন নাম্বার 71, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? অপশন এ দেখো, অপশন এ দেওয়া রয়েছে হুক, অপশন বি দেওয়া রয়েছে স্নেল, অপশন সি দেওয়া রয়েছে বয়েল, অপশন ডি দেওয়া রয়েছে ওয়েসিক। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আলোর প্রতিসরণের সূত্র, ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু প্রতিসরণের সূত্র। তাহলে এখানে রাইট অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে? আলোর প্রতিসরণের সূত্র কিন্তু আমরা জানি যে স্নেলের সূত্র নামে বিখ্যাত আলোর প্রতিসরণ। স্নেলের সূত্রটা কি ছিল? আমরা জানি যে সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে কি ধ্রুবক, ঠিক আছে। তার মানে এখানে স্নেল কি বলেছিলেন যে, বা স্নেলের সূত্রতে কি বলা ছিল যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের মান কিন্তু কি হচ্ছে? সমান হচ্ছে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, ঠিক আছে। আমরা জানি যে প্রতিসরণ ব্যাপারটা কি, যখন একটা লাইট বা লাইট রে কি হচ্ছে না লাইটার মিডিয়াম থেকে কি হচ্ছে ডেন্সার মিডিয়ামে আসছে, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তখন কি হচ্ছে আলোর যে রে বা আলোক রশ্মিটা যেই পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে কিছুটা হচ্ছে কি তার অভিলম্বের দিকে সরে আসছে। তাহলে সেই ঘটনাটাকে আমরা বলছি প্রতিসরণ। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে অভিলম্ব মনে করি, তাহলে যেই লাইট রেটা এই বরাবর আসছিল লাইটের, তার কিন্তু যাওয়ার কথা ছিল কোন দিক দিয়ে? তার যাওয়ার কথা ছিল কিন্তু এইভাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু তার যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল সে সেই দিকে না গিয়ে কি হলো না, যেহেতু ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম আমরা বলবো, আর এটা হচ্ছে লাইট মিডিয়াম, ঠিক আছে। তাহলে এখানে দেখা গেল লাইট রেটা কিন্তু এই দিকে কিন্তু সরে এলো, ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটলো এটাকেই আমরা বলছি কি আলোর প্রতিসরণ। তাহলে সেক্ষেত্রে এখানে আপতন কোণের সাইন আমরা বলবো এইটা আপতন কোণ, এবং প্রতিসরণ যেটা কোণ হলো এখান থেকে অভিলম্ব, তাহলে এটা হচ্ছে আর। তাহলে এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন কিন্তু এর মানটা ধ্রুবক হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার আমাদের কাছে রয়েছে, ওকে, কোয়েশ্চেন নাম্বার 72 তে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 72 কি বলছে দেখো, কোয়ালিটি থেকে একটা কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমাদের। বলছে প্রোটেম স্পিকার কার দ্বারা নির্বাচিত হচ্ছে? প্রোটেম স্পিকার কার দ্বারা নির্বাচিত হচ্ছে? তাহলে রাইট অ্যান্সার কি? প্রধানমন্ত্রী দেওয়া রয়েছে দেখো অপশনে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? প্রোটেম স্পিকার নির্বাচিত হচ্ছেন রাষ্ট্রপতির দ্বারা। এই প্রোটেম স্পিকার আমরা কাকে বলবো? প্রোটেম স্পিকার আমরা কাকে বলবো? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে প্রোটেম স্পিকার, প্রধানত স্পিকার আমরা কাকে বলছি? তাহলে স্পিকার হচ্ছেন যিনি লোকসভা, আমাদের যে পার্লামেন্ট বা আমাদের যে সংসদ রয়েছে তার কিন্তু দুটো কক্ষ রয়েছে আমরা জানি, উচ্চ কক্ষ বা রাজ্যসভা বলবো এবং নিম্ন কক্ষ বা আমরা বলবো লোকসভা। তাহলে যিনি লোকসভার যে অধিবেশনগুলো হচ্ছে সেই অধিবেশনে যিনি সভাপতিত্ব করছেন তাকেই আমরা বলছি স্পিকার, ঠিক আছে। এখন এই প্রোটেম স্পিকার ব্যাপারটা কি আমরা দেখবো যে যখনই একটা নতুন কোনো দল নির্বাচিত হয়ে আসে, ঠিক আছে, লোকসভা নির্বাচন তারপরে যখন কোনো একটা নতুন দল নির্বাচিত হয়ে আসছে, সেক্ষেত্রে প্রথম যে অধিবেশন হয় তখন কিন্তু স্পিকার নির্বাচিত করা যায় না, ঠিক আছে। তো প্রথম অধিবেশনেই কিন্তু স্পিকার নির্বাচিত হন। তাহলে সেই যে প্রথম অধিবেশনে যিনি সভাপতিত্ব করবেন তাকেই আমরা বলছি প্রোটেম স্পিকার। তাহলে প্রোটেম স্পিকার কে হবেন? সেই দলের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বা যাকে বলবো যিনি সবচেয়ে এজেড, তাকেই কিন্তু আমরা এই প্রোটেম স্পিকার রূপে নির্বাচন করব, ঠিক আছে। এবং কে নির্বাচন করবেন? সেই নির্বাচনটা করবেন কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি প্রোটেম স্পিকার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন নাম্বার 73, ভারতের রাষ্ট্রপতি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না? তাহলে রাষ্ট্রপতির কিন্তু ভেটো পাওয়ার রয়েছে,
ঠিক আছে, রাষ্ট্রপতির কিন্তু অনেকগুলো ভেটো পাওয়ার রয়েছে, তাহলে তিনি কোন ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারেন না? দেখো দেওয়া রয়েছে অর্থ বিল, অপশন বি দেওয়া রয়েছে সংবিধান সংশোধনী বিল, অপশন সি দেওয়া রয়েছে এ এবং বি উভয়, অপশন ডি দেওয়া রয়েছে সাধারণ বিলের ক্ষেত্রে। রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে? রাইট অ্যান্সার কিন্তু অপশন সি। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখানে কি হচ্ছে, তাহলে আমরা দেখবো যে রাষ্ট্রপতি অর্থ বিল বা মানি বিল এবং সংবিধান যে সংশোধনী বিল এগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি ভেটো প্রয়োগ করতে পারবেন না। ঠিক আছে, সাধারণ কোনো বিলের ক্ষেত্রে কিন্তু ভেটো প্রয়োগ করতে পারবেন। আমরা জানি যে বিল যখনই লোকসভা থেকে পাস হয়ে যাচ্ছে, লোকসভা এবং রাজ্যসভা থেকে যখনই বিল পাস হয়ে প্রেসিডেন্টের কাছে যাচ্ছে, প্রেসিডেন্ট যতক্ষণ না সেখানে সাইন করছেন সেটা কিন্তু কোনো অ্যাক্ট হচ্ছে না। ঠিক আছে, সেটা ততক্ষণ বিল থাকছে, প্রেসিডেন্টের সিগনেচার হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আমরা বলছি অ্যাক্ট হলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো সাধারণ কোনো বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারেন এবং সেই বিলকে তিনি কিন্তু আটকে দিতে পারেন। কিন্তু এই অর্থ বিল বা মানি বিল এবং সংবিধান সংশোধনী বিল, যেটাকে আমরা বলছি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং মানি বিলের ক্ষেত্রে কিন্তু ভেটো প্রয়োগ করা যায় না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা, কোয়েশ্চেন নাম্বার 74। 74 কি বলছে দেখো, একটি ডাইস্যাকারাইডের উদাহরণ। ডাইস্যাকারাইডের উদাহরণ অপশন এ দিয়েছে সুক্রোজ, অপশন বি দিয়েছে মল্টোজ, অপশন সি দিয়েছে ল্যাকটোজ, অপশন ডি দিয়েছে সেলুলোজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ডাইস্যাকারাইড। ঠিক আছে, ডাইস্যাকারাইড তার মানে এখানে কিন্তু দুটো স্যাকারাইড, মানে আমরা কি বলবো এখানে দুটো মনোস্যাকারাইড রয়েছে, তো দুটো মনোস্যাকারাইড মানেই ডাইস্যাকারাইড। তাহলে রাইট অ্যান্সার এখানে আমরা বলবো যে ল্যাকটোজ। ঠিক আছে, ল্যাকটোজ হচ্ছে কিন্তু ডাইস্যাকারাইডের উদাহরণ এবং ল্যাকটোজ সুগারটা কোথায় থাকছে আমরা জানি যে দুধের মধ্যে কিন্তু থাকছে এই ল্যাকটোজ সুগার। ঠিক আছে, ল্যাকটোজ সুগারটা থাকছে দুধের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের আজকে সেটের একদম লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি আমরা। লাস্ট বাট নট লিস্ট কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 75 বলছে অ্যামাইটোসিস পদ্ধতিতে নিচের কোন প্রাণী বংশ বিস্তার করে? অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। তাহলে দেখো আমরা কোষ বিভাজনের তিনটে পদ্ধতির কথা জানি, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তাহলে এই অ্যামাইটোসিস যে পদ্ধতিটা, এটা কিন্তু আমরা দেখবো যে নিম্ন শ্রেণীর কিছু অণুজীব এগুলোতে এর সাহায্যে কিন্তু আমরা দেখবো যে বংশ বিস্তার করছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে দেখো, ইস্ট, বটগাছ, ব্যাং নাকি মানুষ? তাহলে রাইট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে ইস্ট। ইস্ট নামক যে ছত্রাক রয়েছে এই কিন্তু এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কিন্তু বংশ বিস্তার করছে। এবং ইস্ট আমরা জানি একটা উপকারী আমাদের কিন্তু ছত্রাক, ইস্ট হচ্ছে একটা উপকারী ছত্রাক। আচ্ছা, ইস্ট কি কাজে সাহায্য করছে আমরা জানি যে পাউরুটি। ঠিক আছে, পাউরুটি তৈরি করতে ইস্ট কাজে লাগাচ্ছি আমরা, পাউরুটি তৈরি করতে ইস্টকে আমরা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে আজকে সেটটা আমাদের কমপ্লিট হচ্ছে। তো প্রত্যেকটা সেটের মতো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়া থাকছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং অবশ্যই করে কিন্তু যারা যারা ক্লাসগুলো করছো তাদের ক্লাসগুলো কেমন লাগছে জানাবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই করে ক্লাসগুলোকে শেয়ার করবে যারা যারা আপকামিং WBPSI এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো জেনারেল স্টাডিজ কিন্তু এসআই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো সেই জন্য জেনারেল স্টাডিজের যে ক্লাসগুলো আমাদের আসছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে থাকো এবং সেগুলো কিন্তু দেখতে থাকো। এর মধ্যে থেকে কিন্তু তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে এবং এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসে। তো সেইগুলোকে আমরা কিন্তু সাজেস্টিভ কোয়েশ্চেন আকারে তোমাদেরকে প্রোভাইড করছি, অবশ্যই করে কিন্তু এগুলো তোমাদের এক্সামের জন্য বেনিফিশিয়াল হবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, টাটা, থ্যাংক ইউ।